কাপলেটের পক্ষ থেকে আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরিণী। গল্প পাঠে বর্দার ভূমিকায় সৌরভ পাল, অ্যাডভোকেটের ভূমিকায় অনিরুদ্ধ বিশ্বাস, গ্রাফিক্স ডিজাইনিং অয়ন, গল্পের মিক্সিং এবং এডিটিং বিশ্বজিৎ মজুমদার, গল্পের প্রচারে অঙ্কিত ভট্টাচার্য, গল্পের সামগ্রিক পরিকল্পনা এবং পরিচালনায় সুপান্থ সিনহা। পুরাতন উইধরা ডায়েরিখানি সাবধানে খুলিয়া বড়দা বলিল, অদ্ভুত জিনিস, কিন্তু আগে থাকতে কিচ্ছুটি বলবো না। আমাদের আবদুল্লাহ খুচরাকে জানো তো? আরে, সাহেবদের খুঁটি থেকে যে পুরনো বই ওই শের দরে কিনে বিক্রি করতে আসে, তারই কাছ থেকে এইটা কিনেছি। ঝাঁকাই করে এক গাদা বই নিয়ে এসেছিল। বইগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি। নগদ 2 পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললুম। অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসে নাই, তাই বাক বিতণ্ডায় বেশি সময় নষ্ট হইল না। বড়দা বলিল, তাহলে পড়ি, শোনো তোমরা। বেশি নয়, শেষের কয়েকটা পাতা খালি পড়ে শোনাবো। আর যা আছে তা না শুনলেও কোনো ক্ষতি নেই। এই ডায়েরির যে লেখক, সে যে কে তা ডায়েরি পড়ে জানা যায় না। তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ল্যাম্পটা উস্কাইয়া দিয়া বড়দা পড়িতে আরম্ভ করিল। 7ই ফেব্রুয়ারি। আজ মুঙ্গেরে এসে পৌঁছলাম। স্টেশন থেকে পীর পাহাড় প্রায় মাইল 3 দূরে, শহরের বাইরে। মুঙ্গের শহরে যতটুকু দেখলাম কেবল ধুলো আর পুরনো সেকেলে বাড়ি। যাই হোক, আমাকে শহরের মধ্যে থাকতে হবে না, এই রক্ষা। স্টেশন থেকে আসতে পথে কেল্লার ভেতর দিয়ে এলাম। কেল্লাটা মন্দ নয়, পুরনো মীর কাসিমের আমলের কেল্লা, গড় খাই দিয়ে ঘেরা। পাঁচিলের ইট পাথর অনেক জায়গায় খসে গেছে। বড় বড় গাছ উঁচু পাঁচিলের উপর জন্মে শুকনো গড়খাইয়ের দিকে ঝুঁকে পড়েছে। একদিন এই গড়ের পাঁচিলে সতর্ক শান্তি পাহারা দিত। প্রহরে প্রহরে দুর্গের দরজায় নাকারা বাজত। সন্ধ্যার সময় লোহার তোরণদ্বার আওয়াজ করে বন্ধ হয়ে যেত। কল্পনা করতে খারাপ লাগে না। পীর পাহাড়ের বাড়িখানি চমৎকার। এমন বাড়ি যার, সে চিরদিন এখানে থাকে না কেন, এইটাই আশ্চর্যের। যাই হোক, পাহাড়ের উপর নির্জন প্রকাণ্ড বাড়িতে একা 1 মাস থাকতে পারবো জেনে ভারী আনন্দ হচ্ছে। বন্ধু কলকাতায় থাকুন, আমি এই অবসরে তাঁর বাড়িটি ভোগ করিনি। কলকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরে প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চালানোর পর সত্যি সত্যি বিশ্রাম নিতে হলে এমন শান্তিপূর্ণ জায়গা আর কোথাও নেই। আমার শরীর যে ভেঙে পড়েছে তার কারণ শুধু অত্যধিক পরিশ্রম নয়, মানুষের সাথে এই অবিরাম সংঘর্ষ। যে লোক কোনো মিথ্যে কথা বলবে বলে দৃঢ় সংকল্প করে এসেছে, তার পেট থেকে সত্যি কথা টেনে বার করা, এবং যে হাকিম বুঝবে না, তাকে বোঝাবার চেষ্টা যে কিরূপ হৃদয় বিদারক ব্যাপার হয়, তা যিনি এ পেশায় ঢুকেছেন একমাত্র তিনিই জানেন। মানুষ দেখলে এখন ভয় হয়। কেউ কথা বলার চেষ্টা করলেই পালাতে ইচ্ছা করে। তাই একেবারে নিঃসঙ্গভাবে চলে এসেছি। বামুন চাকর পর্যন্ত সঙ্গে নিইনি। ইকমিক কুকার সাথে আছে, তাতে নিজেই রেঁধে খাবো। কি সুন্দর জায়গা! পাহাড়ের ঠিক মাথার উপর বাড়িটা, চারদিকে সমতল ভূমি থেকে প্রায় 300-400 ফুট উঁচুতে। বাড়িটি ছাদের উপর দাঁড়ালে দেখা যায় একদিকে দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার চর, তার উপর এখন সর্ষে জন্মেছে। দেখে মনে হয় যেন সবুজ জমির ওপর হলুদ বর্ণ ফুলের স্ফুলিঙ্গ। চেয়ে থেকে চোখ স্নিগ্ধ হয়ে আসে। অন্যদিকে যত দূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তালগাছের মাথা জেগে আছে। আরও কত প্রকারের ঝোপঝাড় জঙ্গল। তার ভেতর দিয়ে গেরি মাটি ঢাকা পথটি অনেক নিচে গোলাপি ফিতার মতো পড়ে আছে। এ যেন কোন
স্বর্গলোকে এসে পৌঁছেছি। বাড়িতে একটা মালি ছাড়া কেউ নেই। সেই বাড়ি তত্ত্বাবধান করে এবং 2-4টা মৃতপ্রায় গোলাপ গাছে জল দেয়। জল পাহাড়ের উপর পাওয়া যায় না। পাহাড়ের নিচে রাস্তার ধারে একটা কুয়ো আছে, সেখান থেকে আনতে হয়। মালিটার সাথে কথা হয়েছে, আমার জন্য 2 ঘড়া জল রোজ এনে দেবে। তাতেই আমার স্নান ও পান 2 কাজই হয়ে যাবে। মালিটাকে বলে দিয়েছি ও যেন পারদ পক্ষে আমার সামনে না আসে। আমি একা থাকতে চাই। আটই ফেব্রুয়ারি। কাল রাত্রে এত ঘুমিয়েছি, জীবনে বোধহয় এমন ঘুম আর হয়নি। রাত্রি 9টার সময় শুতে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন বেলা 7টা। ভোরের রোদ খোলা জানালা দিয়ে বিছানায় এসে পড়েছে। গোছগাছ করে সংসার পেতে ফেলেছি। সঙ্গে কিছু চাল, ডাল, আলু ইত্যাদি এনেছিলাম। তাতে আরও 3-4 দিন চলবে। ফুরিয়ে গেলে মালিকে দিয়ে শহরের বাজার থেকে আনিয়ে নেব। ট্রাঙ্কগুলি খুলে দেখলাম প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে। দাড়ি কামাবার সরঞ্জাম, সাবান, তেল, আয়না, চিরুনি, কিচ্ছু ভুল হয়নি। 1 বান্ডিল ধূপের কাঠিও আছে দেখলাম। ভালোই হলো। এখন অবশ্য একটু শীত আছে, কিন্তু গরম পড়তে আরম্ভ করলে মশার উপদ্রব বাড়তে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখছি। কতগুলো বই ও কাগজ পেন্সিল ট্রাঙ্কের মধ্যে পুরে দিয়েছে। যদিও এই 1 মাসের মধ্যে বই স্পর্শ করব না প্রতিজ্ঞা করেছি, তবু হাতের কাছে 2-1টা থাকা মন্দ নয়। বইগুলো কিন্তু একেবারেই বাজে। ওইসব পরলোক, বুদ্ধদর্শন, উন্মাদ, প্রতিভা, এসব বই আমি পড়ি না। চাকরটা বোধহয় ভেবেছে আইন ছাড়া যে কোনো বই পড়লেই হয়তো আমি ভালো থাকবো। সে আবার একটু একটু লেখাপড়াও জানে। সাধে কি বলে, স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। এখানেও একটা ছোটোখাটো লাইব্রেরি আছে দেখছি। সেরকম কিছু নয়, একটা ছোট আলমারিতে ওই পুরনো কয়েকটি উপন্যাস, অধিকাংশেরই সামনের ও পেছনের পাতা ছেঁড়া। যাই হোক, পড়ার যদি ইচ্ছা হয় বইয়ের অভাব হবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটল। শূন্য বাড়িময় একা ঘুরে বেড়ালাম। পাহাড়ের উপর এই বড় বাড়ি কে তৈরি করেছিল? এর কোনো ইতিহাস আছে কি? কলকাতায় ফিরে বন্ধুকে জিজ্ঞেস করব। তবে বাড়ি যেই তৈরি করুক, তার রুচির রীতিমতো প্রশংসা করতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটি প্রতিষ্ঠিত সেটা দেখতে একটা উল্টানো বাটির মতো। কবি হলে আরও রসালো উপমা দিতে পারতাম, হয়তো সাদৃশ্যটা আরও বেশি হতো, কিন্তু আমার জন্য ওই উল্টানো বাটিই যথেষ্ট। সাদা বাড়িখানা তার উপর মাথা তুলে আছে। বাড়িখানা যেমন বড় তেমনি মজবুত। মোটা মোটা দেয়ালের মাঝখানে বিশাল একটা ঘর, এবং ঘরগুলো নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সবসময় কিরকম যেন একটা গম গম করছে। বাড়ির সামনে খানিকটা সমতল জায়গা আছে, তাতে গোলাপ বাগান। গোলাপ বাগানের শেষে প্রধান ফটক। ফটকের বাইরেই নিচে যাবার ঢালু পাথর ভাঙা রাস্তা বেঁকে বাড়ির কোল দিয়ে নিচে নেমে গেছে। ফটকের সামনে কিছু দূরে একটা প্রকাণ্ড কুয়ো। কুয়োটা এতটাই গভীর যে তার তল পর্যন্ত দৃষ্টি যায় না। কুয়োর চারপাশে আগাছা জন্মেছে। একটা শিমুল গাছ তার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকে পড়েছে। কুয়োর ভেতর একখণ্ড পাথর ফেলে দেখলাম। অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ এলো। কুয়োটা নিশ্চয়ই শুকনো। সন্ধ্যার সময় কুয়োর কাছে গিয়ে দাঁড়ালাম। নিচে বেশ অন্ধকার হয়ে গিয়েছে। দূরে দূরে 2-1টা প্রদীপ মিটমিট করে জ্বলতে আরম্ভ করেছে, কিন্তু উপরে এখনো বেশ আলো। পশ্চিম দিকটা ধুলোয় ভরে গিয়েছে। দেখতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটল। হঠাৎ
কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করে দেখি এক ঝলক রক্ত সেখানে পড়ে আছে। কিন্তু তখনই বুঝতে পারলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় 2-4টে ফুল ধরেছিল, এর মধ্যে লক্ষ্য করিনি। ফুলটি হাতে নিয়ে এলাম। মনে হলো এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়ে আমাকে স্বাগত সম্ভাষণ করলেন। 9 ফেব্রুয়ারি। আজ শরীরটা ভালো লাগছে না, বোধহয় একটু জ্বর। মাথার মধ্যেও কেমন একটা তাপ অনুভব করছি। আসলে মোকদ্দমা নিয়ে যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করেছি তার কুফল এখনও শরীরে লেগে আছে। অকারণে স্নায়ুমণ্ডল উত্তেজিত হয়ে ওঠে। আজ উপোস করেছি, আশা করি কাল শরীর বেশ ঝরঝরে হয়ে যাবে। 10ই ফেব্রুয়ারি। প্রাচীন গ্রিসের সংস্কার ছিল প্রত্যেক গাছ, লতা, নদী, পাহাড়ের একটি করে অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করতে খারাপ লাগে না। সাঁওতালদের মধ্যেও এরূপ সংস্কার আছে শুনেছি। যারা বনে জঙ্গলে বসবাস করে তাদের মধ্যে এই প্রকার বিশ্বাস হয়তো স্বাভাবিক। তবে মানুষ যেখানেই থাকুক না কেন, সে ঈশ্বর সৃষ্টি না করে থাকতে পারে না। আমরা সভ্য হয়ে ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করেছি, কিন্তু যারা বনের মানুষ তারা ওই গাছপালা, নদী নালার মধ্যেই দেবতার আরোপ করে সন্তুষ্ট থাকে। আসলে আত্মবিশ্বাসের যেখানে অভাব সেখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত, প্রেত, উপদেবতা, এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করতে পারে না। ওসব বিশ্বাস করতে হলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। কিন্তু সে যাই হোক, উপদেবতার কথা কল্পনা করতে কিন্তু বেশ লাগে। আচ্ছা, আমার এই শিমুল গাছটা যদি একটা দেবতা থাকতো, তাকে দেখতে কেমন হতো? অত দূর যাওয়ার কি দরকার? এই যে পাহাড়টা, এই পীর পাহাড়েরও তো একটা দেবতা থাকা উচিত। তিনিই বা কিরকম দেখতে? তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন, কেমন হয়? 11ই ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের ওপরেই এধার ওধার ঘুরে এবং রান্নাবান্নার কাজে বেশ একরকম কেটে যায়। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘুমের আগে পর্যন্ত এই 3-4 ঘন্টা সময় যেন কিছুতেই কাটতে চায় না। এখন কৃষ্ণপক্ষ, সূর্যাস্তের পরই চারদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে আসে। তখন পৃথিবী পৃষ্ঠে সমস্ত দৃশ্য লেপে মুছে একাকার হয়ে যায়। কেবল আকাশের তারাগুলো যেন অত্যন্ত কাছে এসে চোখ মেলে চেয়ে থাকে। আমি ইকমিক কুকারে রান্না চড়িয়ে দিয়ে লণ্ঠন জেলে ঘরের মধ্যে নীরবে বসে থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না, আনাচে কানাচে অন্ধকার থেকে যায়। এই প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12ই ফেব্রুয়ারি। মনটা অকারণে বড় অস্থির হয়েছে। সন্ধ্যার পর থেকে খালি মনে হচ্ছে যেন কারো অদৃশ্য চোখ আমাকে অনুসরণ করছে। বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখছি, অথচ বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। স্নায়বিক উত্তেজনা, তাতে সন্দেহ নেই, কিন্তু কিন্তু বড় অস্থির বোধ হচ্ছে। নার্ভের কোনো ওষুধ সঙ্গে থাকলে ভালো হতো। 13ই ফেব্রুয়ারি। কাল রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। মানে আমার স্নায়ুগুলো এখনো ধাতস্থ হয়নি, কিংবা কিংবা না 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 না, ওসব আমি বিশ্বাস করি না। আমি ও
ওসব বিশ্বাস করি না। ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাতে ঘুম ভেঙে গেল। কে যেন কে যেন আমার সারা শরীরে খুব লঘু স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ সেটা বলতে পারবো না। মুখের উপর থেকে আঙুল চালিয়ে পায়ের পাতা পর্যন্ত নিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুখ স্পর্শের মধ্যে কিছুক্ষণ আচ্ছন্ন থেকে ধর্মর করে বিছানায় উঠে বসলাম। মনে হলো কে যেন নিঃশব্দে আবার বিছানার পাশ থেকে সরে গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটে গিয়েছিল। ভাবলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলিয়ে দেবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করে শুয়েছি। না না না, আমি আমি তখন উচ্চকণ্ঠে ডাকলাম, কে কে? কোনো সাড়া নেই, একদম নিশ্চুপ। গা ছমছম করতে লাগলো। বালিশের পাশে দেশলাই ছিল, আলো জ্বাললাম। ঘরে কেউ নেই, দরজা ঠিক আগের মতোই বন্ধ। ভাবলাম ঘুমিয়ে নিশ্চয়ই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, মানে এমন অনেক সময় হয়, ঘুম ভেঙেছে মনে হলেও ঘুম সত্যিই ভাঙে না। ওই ওই নিদ্রা ও জাগরণের মাঝামাঝিটা, হ্যাঁ, ওই মাঝামাঝি জায়গাটায় মনটা অর্ধচেতন অবস্থায় থেকে যায়। দরজা খুলে বাইরে এলাম। খোলা বারান্দায় এসে দেখলাম এক আকাশ তারা জ্বলজ্বল করছে। ঘরের বন্ধ বায়ু থেকে বাইরে এসে বেশ আরাম লাগছে। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারদিকে যেন নিঃশ্বাস ফেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করার পর একটু গা শীত শীত করতে লাগলো। আবার ঘরে ফিরে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আলোটা নিভালাম না, কমিয়ে দিয়ে মাথার সামনে রেখে দিলাম। এটা কি সত্যি কোনো স্বপ্ন? রাতে ভালো ঘুম হলো না। 14ই ফেব্রুয়ারি। কাল আর কোনো স্বপ্ন দেখিনি। আধো আশা আধো আশঙ্কা নিয়ে শুতে গিয়েছিলাম, হয়তো আজ আবার দেখব, কিন্তু কিছুই দেখিনি। আজ শরীরটা বেশ ভালো লাগছে। চাল, ডাল, কেরোসিন তেল ইত্যাদি ফুরিয়ে গিয়েছিল। মালিকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিয়েছি। মালিটা জাতে গোয়ালা হলেও বেশ বুদ্ধিমান লোক। সেই যে তাকে আমার সামনে আসতে বারণ করে দিয়েছিলাম, তারপর থেকে নিতান্ত প্রয়োজন না হলে আমার সামনে আসে না। কখন জল দিয়ে যায় আমি জানতেও পারি না। আমিও এখানে আসা অবধি পাহাড় থেকে নিচে নামিনি, সুতরাং মানুষের সাথে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয়নি বললেই চলে। নিচে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে দেখেছি বটে, কিন্তু এত দূর থেকে তাদের মুখ দেখতে পাইনি। আজ বাড়িতে চিঠি দিয়েছি, লিখেছি বেশ ভালো আছি, কিন্তু তাদের চিঠিপত্র দিতে একদম বারণ করে দিয়েছি। আমার এই বিজনবাসের মাধুর্য চিঠিপত্রের দ্বারা খণ্ডিত হোক, এটা আমার ইচ্ছা নয়। বাইরের পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে সেসব আমি জানতে চাই না। 15ই ফেব্রুয়ারি। আজ আবার মনটা অস্থির হয়েছে। কি যেন একটা হয়েছে, অথচ ঠিক বুঝতে পারছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এরকম হচ্ছে কেন?
কাল ভাবছি একবার শহরটা দেখে আসব। শুনেছি নবাবী আমলের অনেক দেখার মতো জায়গা আছে। কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে একটা গরম জলের ঝর্ণা আছে। বন্ধু বলে দিয়েছিলেন সেটা দেখতে হবে। অতএব সেটাও দেখা চাই। 16ই ফেব্রুয়ারি। কাল কাল রাতে আবার সেরূপ ঘটেছে। স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এ কিছুতেই স্বপ্ন হতে পারে না। স্বপ্ন নয় এটা। স্পষ্ট অনুভব করলাম কে যেন আমার পাশে বসে অতি কোমল হাতে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অনেকক্ষণ চোখ বুজে আমি দম আটকে শুয়ে থাকলাম। বালিশের তলায় ঘড়িটা টিকটিক করছে, আওয়াজ শুনতে পাচ্ছি। সুতরাং এটা ঘুমের ঘোরে স্বপ্ন দেখা হতেই পারে না। না, সেই অদৃশ্য হাতটা যে কতবার আমার আপাত মস্তক বুলিয়ে গেল সেটা গুণে বলতে পারবো না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে এসেছে তখন হাত বাড়িয়ে আমি সেটা ধরতে গেলাম। মনে হলো মনে হলো আমার মুঠির মধ্যে হাতটা গলিয়ে মিলিয়ে গেল। হাত বুলোনোটাও বন্ধ হলো। আমি অনুভবে বুঝলাম সে আমার শয্যার পাশে দাঁড়িয়ে আছে, এখনো যায়নি। আমি চোখ মেলে শুয়ে থাকলাম, সেও দাঁড়িয়ে থাকলো। ঘর অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না, সুতরাং চোখ খুলে থাকা বা বুঝে থাকার মধ্যে কোনো প্রভেদ নেই। উৎকর্ণ হয়ে শুনবার চেষ্টা করছি যে কোনো শব্দ হয় কিনা। দরজায় কোথাও ঘুম ধরেছে, সেটারই শব্দ পাচ্ছি, আর কোনো শব্দ নেই। ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতি দিয়ে বুঝলাম সে আস্তে আস্তে চলে গেল। আজ আর আসবে না। ঘুমিয়ে পড়লে হয়তো থাকতো। আচ্ছা, আমি যখন ঘুমোই তখন কি সে আমার সুপ্ত শরীরের ওপর পাহারা দেয়? কিন্তু আশ্চর্য, আজ আমার একটু ভয় করলো না কেন? 17ই ফেব্রুয়ারি। শিমুল গাছটা আবার রক্তরাঙা ফুলে ফুলে ভরে উঠেছে। গাছে পাতা নেই, কেবল ফুল। সেদিন যে আমার কাঁধের ওপর এক ঝলক রক্তের মতো ফুল পড়েছিল, সেটা কি স্বাভাবিক? না, মানে এত জায়গা থাকতে আমার কাঁধের ওপর কেন পড়ল? তবে কি কোনো অদৃশ্য হাত গাছ থেকে ফুল ছিঁড়ে আমার গায়ে ফেলেছিল? কে সে? বৃক্ষ দেবতা? বৃক্ষ? না, 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 না। তবে কি আমারই মতো দেহ বিমুক্ত আত্মা? তাই কি একটা দেহহীন আত্মা? সে আমাকে পেয়ে খুশি হয়েছে, তাই কি আকার ইঙ্গিতে জানাতে চাইছে প্রতিনিয়ত? সে কি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাইছে? তাই কি সেদিন ফুল দিয়ে আমাকে স্বাগত সম্ভাষণ করেছিল? তবে কি সত্যি প্রেতজনী আছে, দেহমুক্ত অশরীরী আত্মা? বিশ্বাস করা কঠিন, বিশ্বাস করা কঠিন, কিন্তু there are more things in heaven and earth. Yes, there are more things in heaven and earth. একটা বিষয় না খুব আশ্চর্য লাগছে যে আমার ভয় করে না কেন। এই নির্জন স্থানে একলা আছি, এই অবস্থায় ভয় হওয়া তো স্বাভাবিক, কিন্তু ভয় করে না কেন? 18ই ফেব্রুয়ারি। আনমনে দিন কেটে গেল। শূন্য বাড়িময় কেবল ঘুরে বেড়ালাম। খুব হাওয়া দিচ্ছে, ভীষণ ধুলো উঠছে। গঙ্গার চরের দিকটা ধুলোতে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আজ কিছু ঘটেনি। মনটা উদাস বোধ হচ্ছে।
19শে ফেব্রুয়ারি। দিনটা যেন রাত্রির প্রতীক্ষাতেই কেটে গেল। দিনের বেলা কিছু অনুভব করি না কেন? সন্ধ্যার সময় দেখলাম পশ্চিম আকাশে সরু একটি চাঁদ দেখা দিয়েছে, যেন অসীম শূন্যে অপার্থিব একটু হাসি। অল্পক্ষণ পরেই চাঁদ অস্ত গেল। তখন আবার সেই ঘুটঘুটে অন্ধকার জগৎ গ্রাস করে নিল। ইকমিক কুকারে রান্না চড়িয়ে অন্য মনে বসেছিলাম। আলোটা সামনের ভাঙা টেবিলে বসানো ছিল। কিছু দূরে কয়েকটা ধূপ জ্বালিয়ে রেখেছিলাম। তারই সুগন্ধ ধুমে ঘরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল। আর যাই হোক, একটা কিছু না পড়ে আর থাকা যাচ্ছে না। বসে বসে হঠাৎ কি মনে হলো, বাক্স থেকে সেই প্রেততত্ত্ব সম্বন্ধে বইটা বার করে পড়তে আরম্ভ করলাম। গল্প, হ্যাঁ, নেহাতি গল্প। সত্য অনুভূতির ছায়া মাত্র এসব গল্পতে নেই। আমি যেমন করে তাকে অনুভব করেছি, চোখে না দেখেও সর্বাঙ্গ দিয়ে তার সান্নিধ্য উপলব্ধি করেছি, সেরূপভাবে আর কেই বা প্রত্যক্ষ করেছে? এরা লিখছে চোখে দেখেছে। চোখে কি দেখা যায়? যে আমার কাছে আসে সে কেমন দেখতে? আমারই মতো কি তার হাত পা শরীর আছে? মানুষের চেহারা না অন্য কিছু? বই থেকে চোখ তুলে ভাবছি, এমন সময় আমার চোখের সামনে এক আশ্চর্য ইন্দ্রজাল ঘটল। ধূপের কাঠিগুলি থেকে যে ক্ষীণ ধূমরেখা উঠছিল, তা শূন্যে কুণ্ডলী পাকাতে পাকাতে যেন একটা বিশিষ্ট আকার ধারণ করতে লাগলো। অদৃশ্য কাঁচের শিশিতে রঙিন জল ঢাললে সেটি যেমন শিশির আকারটি প্রকাশ করে দেয়, আমার মনে হলো ওই ধোঁয়া যেন কোনো অদৃশ্য আধারে প্রবেশ করে ধীরে ধীরে আকারত্ব পাচ্ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখতে লাগলাম। ক্রমে ধূসর রঙের একটা বস্ত্রের আভাস দেখা দিল। বস্ত্রের ভিতর মানুষের দেহ ঢাকা রয়েছে। বস্ত্রের ভাঁজে ভাঁজে তার পরিচয় পেতে লাগলাম। ধোঁয়ার কুণ্ডলী মূর্তি গড়ে চলল। আবছায় মূর্তির ভেতর দিয়ে ওপারের দেয়াল দেখতে পাচ্ছি, কিন্তু তার ডোল দেখে এটা বেশ বোঝা যাচ্ছে যে এটা একটা মানুষের চেহারা। ধোঁয়া উঠতে 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 ক্রমে মূর্তির গলা পর্যন্ত পৌঁছল। এইবার তাকে দেখতে পাবো, তার মুখ দেখতে পাবো। কিরকম সে মুখ? বিকট, ভয়ানক। কিন্তু ঠিক সেই সময় সমস্ত কিছু ছত্রাকার হয়ে গেল। জানলা দিয়ে একটা দমকা হাওয়া এসে ওই ধোঁয়ার মূর্তিকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। মুখ দেখা হলো না। অপেক্ষা করে থাকলাম যদি আবার দেখতে পাই, কিন্তু না, সে আর মূর্তি গড়ে উঠল না। 20শে ফেব্রুয়ারি। সে আছে, তাতে তিল মাত্র সন্দেহ নেই। এটা আমার উষ্ণ মস্তিষ্কের কল্পনা নয়। দিনের বেলায় সে কোথায় থাকে জানি না, কিন্তু সন্ধ্যা হলেই আমার পাশে এসে দাঁড়ায়, আমার মুখের দিকে চোখ মেলে চেয়ে থাকে। আমি তাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু যা দেখতে পাওয়া যায় না তাই কি মিথ্যা? বাতাস তো দেখতে পাই না, বাতাস কি মিথ্যা? শুনেছি এক প্রকার গ্যাস আছে যা গন্ধহীন ও অদৃশ্য, অথচ তা আঘ্রাণ করলেই নাকি মানুষ মরে যায়। সেই গ্যাস কি মিথ্যা? না না, সে আছে। আমার মন জানে সে আছে। 21শে ফেব্রুয়ারি। কিন্তু কে সে? তার স্পর্শ আমি অনুভব করেছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারি না কেন? ছুঁতে গেলে সে মিলিয়ে যায় কেন? সে দেখা দিতে চেষ্টা করে আমি জানি, কিন্তু দেখা দিতে পারে না কেন?
তবে কি রক্ত মাংসের চোখ দিয়ে এদের দেখা যায় না? হ্যাঁ, আমি এখন ঘুমের আগে ডায়েরি লিখছি, আর সে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার লেখা পড়ছে। আমি জানি আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে, কিন্তু মুখ ফেরালে তাকে দেখতে পাবো না, সে মিলিয়ে যাবে। কেন এমন হয়? তাকে কি দেখতে পাবো না? দেখবার যে কি দুর্দম আগ্রহ প্রাণে জেগেছে, আমি কি করে সেটা বোঝাবো? তার এই দেহহীন অদৃশ্যতাকে যদি কোনো রকমে আমি মূর্ত করে তুলতে পারতাম, কোনো কি উপায় নেই? তাকে কি আমি সত্যি দেখতে পাবো না? 22শে ফেব্রুয়ারি। কাল রাত্রে সে আসেনি। সমস্ত রাত তার প্রতীক্ষা করলাম, কিন্তু তবু সে এলো না। কেন এলো না? তবে কি আর আসবে না? নিজেকে খুব নিঃসঙ্গ মনে হচ্ছে আজ। আমার প্রত্যেকটি রাতের বন্ধু আমাকে ফেলে চলে গেছে। আর যদি সে না আসে? 23শে ফেব্রুয়ারি। জেনেছি, আমি জানতে পেরেছি সে নারী। হ্যাঁ, সে নারী। এ কি অভাবনীয় ব্যাপার, যেন আমি ধারণা করতে পারছি না। আজ সকালে যখন স্নান করে চুল আঁচড়াচ্ছি, তখন দেখি এক কাছি দীর্ঘ কালো চুল আমার চিরুনিতে জড়ানো রয়েছে। এই চুলটা আমার চিরুনিতে কোথা থেকে আসলো? বুঝতে পেরেছি, এটা তার চুল। সে নারী। হ্যাঁ, সে নারী। কখন তুমি আমার চিরুনিতে চুল আঁচড়ে এই চিরুনিটি রেখে গিয়েছো? কি সুন্দর তোমার চুল। তুমি আমায় ভালোবাসো, তাই বুঝি আমার চিরুনিতে চুল আঁচড়েছিলে। আমার আয়নাতে তোমার মুখ দেখেছিলে তুমি? কেমন সে মুখ! তার প্রতিবিম্ব কেন তুমি আয়নায় রেখে যাওনি? তাহলেই তো আমি তোমাকে দেখতে পেতাম। ওগো রহস্যময়ী, দেখা দাও। এই সুন্দর সুকোমল চুলগাছি যে তরুণ তনু শোভাবর্ধন করেছিল, সেই দেহটা আমাকে একবার দেখাও। একবার দেখাও, একবার। আমি যে তোমায় ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি তোমায় আমি। তুমি নারী সেটা জানার আগে থেকেই তোমায় আমি ভালোবাসি। তোমায় আমি ভালোবাসি। ভালোবাসি, সত্যি বলছি, তোমায় আমি খুব ভালোবাসি। তোমার রূপ কেমন গো? যে শিমুল ফুল দিয়ে প্রথম আমায় সম্ভাষণ করেছিলে, তারই মতো কালো করা রূপ তোমার। তাই কি নিজের প্রতিচ্ছবিটি সেদিন আমার কাছে পাঠিয়েছিলে? ঠোঁট কি তোমার অমনি রক্তিম বর্ণ? পায়ের আলতা কি তারই রঙে রাঙা? ওগো রহস্যময়ী, কেমন করে কোন ভঙ্গিতে বসে তুমি আমার চিরুনি দিয়ে চুল বেঁধেছিলে গো? আচ্ছা, একটি রক্তরাঙা শিমুল ফুল কি সেই চুলের মধ্যে পড়েছিল? বলো না। আমার এই 36 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি কখনো কোনো দিন কোনো নারীর মুখের দিকে চোখ তুলে দেখিনি। কিন্তু আজ তোমাকে না দেখেই তোমার প্রেমে আমি পাগল হয়েছি। ওগো অশরীরিণী, একবার তোমার রূপ ধরে আমার সামনে এসে দাঁড়াও। একবার দাঁড়াও।
24শে ফেব্রুয়ারি। তার প্রেমের মোহে আমি ডুবে আছি। আহার নিদ্রার আমার কিসের দরকার? আমার মনে হচ্ছে এই অপরূপ ভালোবাসা আমাকে জর্জরিত করে ফেলছে। আমার অস্থি, মাংস, মেদ, মজ্জা জীর্ণ করে জঠরস্থ অম্লরসের মতো আমাকে পরিপাক করে ফেলছে। এই না হলে ভালোবাসা? 25শে ফেব্রুয়ারি। আজ সকালে হঠাৎ মালিকের সাথে দেখা হয়ে গেল। তাকে গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছি। মানুষের মুখ আমি আর দেখতে চাই না। না, চাই না। ওই মানুষের মুখ আর দেখতে চাই না। সমস্ত দিন কিচ্ছু আহার করিনি, ভাল লাগে না। আহারে রুচি নেই, তাছাড়া ওই রান্নার হাঙ্গামা, ওহ অসহ্য। গরম পড়ে গেছে, মাথার ভেতরটা ঝাঁঝা করছে। কাল সারা রাত জেগেছিলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। সে কাল আমার পাশে এসে শুয়েছিল। স্পষ্ট অনুভব করেছি আমি তার ওই অস্পষ্ট মধুর দেহ সৌরভ। প্রাণ ভরে আমি আঘ্রাণ করেছি, কিন্তু তাকে ধরতে গিয়ে দেখলাম শূন্য, কিচ্ছু নেই। জানি সে আমার চোখে দেখা দিবার জন্য, আমাকে আলিঙ্গন করার জন্য আকুল হয়ে আছে, কিন্তু পারছে না। আর এই ব্যর্থ আকুলতা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। কাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত খোলা আকাশের তলায় আমি পায়চারি করেছি। সেও করেছে আমার সাথে, আমার পাশে পাশে হেঁটে বেরিয়েছে। তাকে আমি বারবার জিজ্ঞেস করেছি কি করলে তার দেখা পাবো। সে উত্তর দেয়, কিংবা তার উত্তর আমার কানে এসে পৌঁছয়নি। সকাল হতেই সে চলে গেল। মনে হলো ওই রক্তরাঙা শিমুল গাছটার দিকে অদৃশ্য হয়ে গেল। চর্মচক্ষে তাকে দেখতে পাওয়া কি সম্ভব নয়? 26শে ফেব্রুয়ারি। না 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 না, এই রক্ত মাংসের শরীরে তাকে আমি পাবো না। না, সে সূক্ষ্ম লোকের অধিবাসিনী। এই স্থূল মর্তলোক থেকে আমি তার নাগাল পাবো না। না, আমার এই জড় দেহটাই সব কিছুর মাঝখানে ব্যবধান হয়ে দাঁড়িয়ে আছে। 27শে ফেব্রুয়ারি। আহার নেই, নিদ্রা নেই, মাথার মধ্যে আগুন জ্বলছে। আয়নায় নিজের মুখটা দেখলাম। এটা কি সত্যি আমি? হ্যাঁ, এটা সত্যি কি আমি না অন্য কেউ? আমি তাকে চাই, যেমন করে হোক আমি তাকে চাই। যদি এই স্থূল শরীরে না পাই, তবে 28শে ফেব্রুয়ারি। সেই ভালো, আর পারি না। ওই শিমুল গাছের ডালটা কূপের মুখে ঝুঁকে আছে, তাতে একটা দড়ি টাঙিয়েছে। আজ সন্ধ্যার সময় যখন তার আসবার সময় হবে, তখন সখী আর দেরি নেই। আজ ফাগুনের সন্ধ্যায় যখন চাঁদ উঠবে, তুমি চুল বেঁধে প্রস্তুত থেকো। তোমার রক্তরাঙা ফুলের থালা সাজিয়ে রেখো সখী। আমি আসবো, তোমাকে চোখ ভরে দেখবো আমি। আজ আমাদের পরিপূর্ণ মিলন রাত্রি। সখী, আমি আসবো।
আমি আসবো সখী, আমি আসবো। বড়দা আস্তে আস্তে ডায়েরি বন্ধ করিয়া বলিল, এইখানেই লেখা শেষ।